আজকে আবার চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয়। কি বলতো? ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। ক্লাস 12-এর 3rd সেমিস্টারের পাঠ্য এই অধ্যায়টি। চলো আজকে আমরা ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা নিয়ে একটু আলোচনা করা যাক। তার আগে আমাদেরকে প্রথমে আমরা এটা জেনে নেব কি ভাষা কি। ভাষা কাকে বলে? আমরা তো ছোট থেকে পড়ে আসছি ভাষা কি, ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, তাই না? তাহলে ভাষা কাকে বলে? ভাষা হলো আমাদের মনের ভাব প্রকাশ করার মাধ্যম। খুব সহজ ভাষায় আমরা যদি বলি, সহজ ভাষায়, দেখো ভাষা এখানেও আমরা ব্যবহার করছি, তাহলে খুব সহজ ভাষায় যদি আমরা বলি যে ভাষা কি, তাহলে আমরা এটা বলবো যে আমাদের মনের ভাব প্রকাশ করার মাধ্যমই হলো ভাষা। তো ভাষা তো অনেক রকমের হয়। আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষা। তো এই বাংলা ভাষা বিজ্ঞান এবং তার শাখা প্রশাখা নিয়ে আজকের আলোচ্য অধ্যায়টি। চলো দেরি না করে স্টার্ট করি। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি কিন্তু তোমরা দেখতে থাকো। এসব বিষয়গুলো ছাত্রছাত্রীদের কিন্তু একটু কঠিন লাগে। মানে আমাদের যে ক্লাস 12-এর পাঠ্য দুটো বই আছে, তার মধ্যে এই যে বইটা ভাষা, সেই বইটা কিন্তু অনেকেই পড়তে চায় না, তারা নাকি ভাবে খুব কঠিন। তো দেখো আজকে তোমাদের কেমন মনে হয় আমার ক্লাসটা করে। যদি সহজ লাগে, অবশ্যই সহজ লাগবে, শেষ অবধি দেখো, তোমাদের কিন্তু খুব সহজ হয়ে যাবে জিনিসটা। চলো স্টার্ট করি। আমরা প্রথমে দেখলাম ভাষা কাকে বলে, তারপর দেখব ভাষা বিজ্ঞান। নিছক ভাষা নয়, এটি একটি বিজ্ঞান। ভাষা বিজ্ঞান মানুষের মুখের ভাষার বিজ্ঞানসম্মত চর্চা করে। ভাষা বিজ্ঞানীদের মতে কয়েকটা এর ধাপ রয়েছে, বিজ্ঞানসম্মতভাবে কয়েকটি চর্চা করার ধাপ রয়েছে। কি কি দেখো, প্রথম ধাপটি হলো তথ্য সংগ্রহ। প্রথম ধাপে কি করে? তথ্য সংগ্রহ করে। যে কোনো বিষয় আলোচনা করার আগে বা গবেষণা করার আগে প্রথমে সেই বিষয়টা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। সেই তথ্য সংগ্রহ করা হয় বা ডেটা কালেকশন বলা হচ্ছে, সেটাকে নথিবদ্ধকরণ বা রেকর্ডিং করা হচ্ছে। তারপর 2 নম্বর ধাপ চলে আসছে বিশ্লেষণ করা, অ্যানালিসিস। প্রাপ্ত তথ্যের বস্তুনিষ্ঠ বর্ণনা। ঠিক আছে, প্রথম ধাপটা আমরা কি করলাম? তথ্য সংগ্রহ করলাম। সেকেন্ড ধাপে কি করলাম? বিশ্লেষণ। তারপর 3rd ধাপে হলো অনুমান। তথ্যের ভিত্তিতে সূত্র খাড়া করা ও যাচাই করা, যে আমরা যে তথ্যটা পেলাম সেটাকে আগে সংগ্রহ করলাম, তারপর সেটাকে কি করলাম? অ্যানালিসিস করে সেটাকে যাচাই করলাম, অনুমান করা। তারপর 4 নম্বরে হচ্ছে সূত্র, অর্থাৎ চূড়ান্ত ভাষা তাত্ত্বিক সূত্রে উপনীত হওয়া, চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া, শেষ পর্যায়ে। তাহলে এটা হলো 4টে পর্যায় যেখানে ভাষা বিজ্ঞানের বলেছেন ভাষা বিজ্ঞানকে এইভাবে 4টে পর্যায়ে বিশ্লেষণ করা হয়। তাহলে বোঝা গেল, প্রথমে আমরা দেখলাম কি? তথ্য সংগ্রহ করা, তারপর বিশ্লেষণ করা, তারপর সেটাকে অনুমান করা বা যাচাই করা, শেষে তথ্যের একদম সূত্রে গিয়ে উপনীত হওয়া। তারপর আমরা দেখব মুখের ভাষা বনাম লিখিত ভাষা। মুখের ভাষা আর লিখিত ভাষা। আমরা মুখে যে ভাষা বলি বা যেগুলো আমরা কথা বলি খুব স্বাচ্ছন্দ্যে, সেই ভাষায় কি আমরা লিখি না। কিন্তু আমরা মুখের ভাষা এক একজনের এক এক রকমের হয়, এক একটা অঞ্চলে এক একটা জায়গাকার মানে কিন্তু ভাষা সবার কিন্তু এক হয় না। সমস্ত মুখের ভাষা, সবার প্রতিটা মানুষের মুখের ভাষা কিন্তু আলাদা। তো সেই মুখের ভাষা কিন্তু যেমন বলছি সেরকম ডিটো কিন্তু আমরা লিখতে পারবো না। তাই লিখিত ভাষা আর মুখের ভাষা কিন্তু আলাদা আলাদা হয়। মুখের ভাষাকে বলা হচ্ছে কি স্পোকেন ল্যাঙ্গুয়েজ। সেই ভাষা বিজ্ঞানীর আসল উপাদান ও প্রধান লক্ষ্য কোনটা? মুখের ভাষা। লক্ষ বছরে প্রাচীন এবং সর্বজনীন, অর্থাৎ সবাই ব্যবহার করে, লক্ষ বছরের প্রাচীন এই মুখের ভাষা, যেটা সবাই ব্যবহার করে চলে এসেছে।
বিশ্লেষণের প্রাথমিক উৎস, আমরা যে বিশ্লেষণ করব তার প্রাথমিক উৎসই হলো এই মুখের ভাষা। তাহলে আমাদের মুখের ভাষা দেখলাম, যেটা স্পোকেন ল্যাঙ্গুয়েজ বলছি। ভাষা বিজ্ঞানীদের মতে কিন্তু এই মুখের ভাষাই হলো প্রকৃত ভাষা। আর লিখিত ভাষা কি দেখব? রিটেন যেটা ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে অপেক্ষাকৃত নবীন। আমরা দেখলাম যে মুখের ভাষা লক্ষ বছরের প্রাচীন, অনেক পুরনো। আর যেটা লিখিত ভাষা সেটা কিন্তু অপেক্ষাকৃত, ওটার থেকে অপেক্ষাকৃত কি নবীন, মানে নতুন, মাত্র 5-6 হাজারের বছরের পুরনো, মাত্র 5-6 হাজার বছরের পুরনো হচ্ছে এই লিখিত ভাষা। তার আগে কিন্তু এই লিখিত ভাষা ছিল না। তারপর হলো সীমিত ব্যবহার। পৃথিবীর বহু ভাষার কোনো লিপি নাই। আমরা জানি পৃথিবীতে অনেক এরকম ভাষা আছে যেগুলোতে কিন্তু লিপি বা লিখিত তার ভাষা কিন্তু নেই, শুধু মুখের ভাষা হিসেবেই থেকে গেছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু ব্যবহারের সীমিত। মুখের ভাষার সব বৈশিষ্ট্য প্রকাশে অক্ষম। মুখের ভাষার কি হয়েছে, মুখের ভাষা কিন্তু অনেক জায়গাতেই তোমার বৈশিষ্ট্য প্রকাশে অক্ষম হয়, মুখের ভাষা হয় না, যেটা আবার লিখিত ভাষাতে হয়। যেমন কি স্বরভক্তি। তো স্বরভক্তির উদাহরণ দেখলে আমরা পাবো যে এর উদাহরণটা। তা আমরা কি দেখলাম? লিখিত ভাষা বনাম মুখের ভাষা, মুখের ভাষা বনাম লিখিত ভাষা। তো লিখিত ভাষা বুঝলাম আর মুখের ভাষাও বুঝলাম। চলো পরে আমরা দেখব ভাষা বিজ্ঞানের প্রধান দুটি ধারা কি কি। ভাষা বিজ্ঞানের প্রধান দুটি ধারার মধ্যে রয়েছে কি? প্রধান ভাষা বিজ্ঞান এবং ফলিত ভাষা বিজ্ঞান, এই দুটি ধারা। ভাষার নিজস্ব গঠন, প্রকৃতি, পদ্ধতির বিজ্ঞানসম্মত চর্চা করা হয় এই প্রধান ভাষা বিজ্ঞানে। তাহলে ভাষা বিজ্ঞানে দুটি ধারা আমরা দেখলাম, প্রধান আর ফলিত। তাহলে প্রধানে কি ভাষা বিজ্ঞান দেখলাম, কোথায় কি চর্চা করা হয় প্রধান ভাষা বিজ্ঞানে? প্রধান ভাষা বিজ্ঞানে ভাষার নিজস্ব গঠন সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে, পদ্ধতি, বিজ্ঞানসম্মত চর্চা করা হয়। প্রকৃতি, পদ্ধতি এবং গঠন সম্পর্কে বিজ্ঞানসম্মত চর্চা করা হয় এই প্রধান ভাষা বিজ্ঞানে। আর ফলিত ভাষা বিজ্ঞানে কি করা হয় দেখো, অন্যান্য বিজ্ঞানের যেমন সমাজ বিজ্ঞান, মনোবিজ্ঞান, স্নায়ু বিজ্ঞান, নৃবিজ্ঞান, এইগুলোর সাথে ভাষার সম্পর্ক প্রয়োগ, এই সাথে ভাষার সম্পর্ক প্রয়োগ করা হয় এই ফলিত ভাষা বিজ্ঞানে। এবার আমরা ডিটেলে পড়ব প্রধান ভাষা বিজ্ঞানের আর ফলিত ভাষা বিজ্ঞানে ডিটেলটা। চলো এক এক করে দেখি। প্রধান ভাষা বিজ্ঞানের 3টে স্তম্ভ আমরা দেখব। প্রধান ভাষা বিজ্ঞানের 3টে স্তম্ভ। তুলনামূলক অর্থাৎ কম্পারেটিভ, 2 ঐতিহাসিক বা হিস্টোরিক্যাল, 3 বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ। ঠিক আছে, এই 3টি স্তম্ভ আমরা দেখছি। প্রথম হচ্ছে তুলনামূলক। নাম শুনেই বুঝতে পারছি যেগুলো তুলনা করা হয়। তাহলে দেখো বিভিন্ন ভাষার মধ্যে মিল খোঁজাই হচ্ছে এর কাজ, তুলনামূলক ভাষা বিজ্ঞানের কাজ। বিভিন্ন ভাষার মধ্যে কি মিল খোঁজা। স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে সংস্কৃত, গ্রিক, লাতিন ভাষার মধ্যে মিল খুঁজে পান। ঠিক আছে, কত বললাম? 1786 খ্রিস্টাব্দে। কে? স্যার উইলিয়াম জোন্স। সংস্কৃত ভাষা, গ্রিক ভাষা এবং লাতিন ভাষার মধ্যে তিনি মিল খুঁজে পান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। তাহলে তুলনামূলক ভাষা আমরা মেন কি বুঝলাম? তুলনামূলক ভাষাটা কি? তুলনা করা হয়, বিভিন্ন ভাষার মধ্যে মিল খোঁজা হয়, তুলনা করা হয় যে কোন ভাষা মধ্যে কি মিল রয়েছে, কোন ভাষার থেকে কোনটা সৃষ্টি হয়েছে, এর থেকে এটা এসেছে, মানে এই দুটোর মিল আছে, মানে এরা সহোদর, এইভাবে কিন্তু এর তুলনা করা হয়। ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে কি বলা হচ্ছে দেখো, সময়ের সাথে ভাষার কালগত রূপান্তর ও বিবর্তন। ইতিহাস মানে তো তাই পরিবর্তন আর তার বিবর্তন। তাহলে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানেও তাই, সময়ের সাথে সাথে ভাষার যে পরিবর্তন হয়েছে বা বিবর্তন হয়েছে, কালগত যে রূপান্তর হয়েছে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। পরিবর্তনের কারণ অনুসন্ধান করা, যে পরিবর্তন হলো তার কারণটা কি, সেগুলো কিন্তু খুঁজে বের করা, অনুসন্ধান করা হচ্ছে এই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। তাহলে তুলনামূলক ভাষাবিজ্ঞান দেখলাম, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান দেখলাম। এবার কি দেখব? বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। ইতিহাস নয়,
সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি বিচার করাই হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কাজ। তাহলে প্রচলিত ভাষার যে গঠন রীতি সেটাকেই বিশ্লেষণ করছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। 20 শতকের গোড়ায় ইউরোপ এবং আমেরিকার এর প্রসার হয়েছিল, শুরু হয়েছিল বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। ঠিক আছে, কবে? 20 শতকের গোড়ার দিকে, প্রথম দিকে। কোথায়? ইউরোপ এবং আমেরিকাতে। তাহলে আমরা প্রধান ভাষাবিজ্ঞানের 3টে স্তম্ভ দেখলাম: তুলনামূলক, ঐতিহাসিক এবং বর্ণনামূলক। এখন দেখব বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের স্তরগুলি কি কি। আমরা এই স্তরগুলো কিন্তু পরে গিয়ে আরও ডিটেলে পড়ব, আজকে নয়, কিন্তু পরে আমরা ডিটেলে এগুলো পড়ব। তাহলে জেনে নিই যে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের স্তরগুলো। এক হচ্ছে শব্দার্থ তত্ত্ব। এখানে শব্দার্থ তত্ত্বে আমরা কি পাই? শব্দের অর্থের বিচার ও বিশ্লেষণ। তোমাদের সিলেবাসে কিন্তু এই 12-এর 3rd সেমিস্টারে কিন্তু শব্দার্থ তত্ত্ব আছে। শব্দের অর্থের বিচার ও বিশ্লেষণ করা হয় শব্দার্থ তত্ত্বে। 2 নম্বর কি? বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে কি? বাক্য নির্মাণের নিয়ম ও পদের বিন্যাস, এটা হচ্ছে বাক্যতত্ত্বের মধ্যে পড়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে রূপতত্ত্ব। শব্দের গঠন, পদ, প্রত্যয়ের আলোচনা, এগুলো রূপতত্ত্বের মধ্যে পড়ছে। 4 কি? ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব কোনো বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণ করা হচ্ছে এই ধ্বনিতত্ত্বের কাজ। ধ্বনি বিজ্ঞান, মানুষের বাকযন্ত্র থেকে সৃষ্ট ধ্বনির উচ্চারণ ও বিচার করাই হচ্ছে ধ্বনি বিজ্ঞান। এই ধ্বনি বিজ্ঞানের মধ্যে এটাই পড়ছে। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? 5টা স্তর কি কি? 1 শব্দার্থ তত্ত্ব, 2 বাক্যতত্ত্ব, 3 রূপতত্ত্ব, 4 ধ্বনিতত্ত্ব, 5 ধ্বনি বিজ্ঞান। এটা বোঝা গেল? এরপর আমরা আস্তে আস্তে ফলিত বিজ্ঞানের স্তরগুলি পড়ব, ভাগগুলি পড়ব। ফলিত বিজ্ঞানের প্রথম হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান। ঠিক আছে, আমরা প্রধান ভাষা বিজ্ঞানটাকে পড়লাম পুরোটা, এখন ফলিত ভাষা বিজ্ঞানের স্তরগুলো পড়ব। এক হচ্ছে কি বললাম? সমাজ ভাষা বিজ্ঞান। সমাজ ভাষা বিজ্ঞানে কি আছে? দেখো, সমাজ ও ভাষার পারস্পরিক সম্পর্ক। ঠিক আছে, সমাজ ও ভাষার পারস্পরিক সম্পর্ক যে ভাষা বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান। ভাষার ব্যবহার নির্ভর করে বক্তা, শ্রোতা এবং সামাজিক পরিস্থিতির ওপরে। তাহলে কি কি বললাম? কিসের ওপরে নির্ভর করে? বক্তা মানে যে বলবে, স্পিকার; শ্রোতা মানে রিসিভার, যে শুনবে, এইসব। এবং সামাজিক পরিস্থিতি কেমন তার উপরে ডিপেন্ড করছে ভাষার ব্যবহার। তাছাড়া আরও একটা আছে উপলক্ষ্য। এখান থেকে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন আসে, যেমন উপলক্ষ্য কি, তারপর বক্তা, শ্রোতা, এই জিনিসগুলো কিন্তু আসে। উপলক্ষ্য আছে, যেটা হলো কি বর্ণনামূলক সমাজবিজ্ঞানের 3য় মাত্রা হলো এই উপলক্ষ্য। ঠিক আছে, এবার আমরা পড়ব রেজিস্টার। রেজিস্টার কি হয়? এই যে উপলক্ষ্য অনুযায়ী ভাষার বা উপভাষার বদল হয় তাকেই বলা হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞানের রেজিস্টার। ঠিক আছে, এটা রেজিস্টারও আসে। হ্যাঁ, তারপর হচ্ছে কি কোড। কোড এবার কাকে বলা হচ্ছে? রেজিস্টার তো দেখলাম, এখন এবার বলা হচ্ছে যে কোড কোনো ব্যক্তির বিশেষ উপভাষা যে বিশেষ রীতি ব্যবহার করে তাকেই বলা হচ্ছে কোড। ঠিক আছে, আর সময়ের সাথে সাথে কিন্তু পরিস্থিতি, আর কি পরিস্থিতি অনুযায়ী ভাষা ও ভাষার উপাদানের পরিবর্তন হয়, সেটাকেই বলা হচ্ছে কোড বদল। ঠিক আছে, তাহলে আমরা কোড বদল, উপলক্ষ্য, রেজিস্টার, এগুলো অনেকগুলো শর্ট কোয়েশ্চেন কিন্তু আমরা পেয়ে গেলাম। এগুলো কিন্তু আসে, কাকে বলে, কি হয়, এগুলো কিন্তু আমরা আসে। এগুলো কিন্তু আমরা খুব ভালো করে একটু মনে রাখবো যে উপলক্ষ্য কি হয়, রেজিস্টার কি হয়, কোড কি হয় এবং কোড বদল কি হয়। ঠিক আছে, এবার দ্বিভাষিকতা দেখব। দ্বিভাষিকতাটা কি? দ্বি কথার অর্থ কি? দ্বি কথার অর্থ হচ্ছে দুই। তাহলে দুটো ভাষা যেখানে আছে,
ভাষার সমান্তরাল ব্যবহার যেখানে হচ্ছে, ঠিক আছে, দুটি ভাষার সমান্তরাল ব্যবহার। কেমন দুটি ভাষার সমান্তরাল ব্যবহার যেটাতে হচ্ছে সেটাকে বলা হচ্ছে দ্বিভাষিকতা। কিন্তু দ্বিভাষিকতাটা মানে সমান্তরাল ব্যবহারটা কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে? ধরো কোনো আলাদা কোনো অঞ্চলের মানুষ, মানে কলকাতার কোনো মানুষ হয়তো শিলিগুড়িতে এসেছে, তাহলে কলকাতার ভাষায় শিলিগুড়ির ভাষা দুটো তো আলাদা, তাই না? একটু হলেও তাদের ভাষার ধরনগুলো আলাদা। তো এমনি একটা উদাহরণ হিসেবে বলছি, তো ওর যে ভাষাটা যখন দুটো ভাষায় সমান্তরালভাবে প্রাধান্য পায় এবং সমান্তরালভাবে দুটি ভাষা ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে কি দ্বিভাষিকতা, ঠিক আছে? সেটা কি বলা হচ্ছে? দ্বিভাষিকতা। আবার যদি আমরা দেখি কলকাতার ভাষাটা বেশি প্রভাব লাভ করছে বা শিলিগুড়ি ভাষাটা বেশি প্রভাব লাভ করছে, যে কোনো একটা ভাষা বেশি প্রভাব লাভ করছে আর একটা ভাষা একটু দেবে গেছে, তো সেটাকে বলা হচ্ছে ভাষার সংরক্ষণ, ঠিক আছে? ভাষার সংরক্ষণ। এইগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসে, যে ভাষার সংরক্ষণ কাকে বলা হচ্ছে, তারপর দ্বিভাষিকতা কি, কোড বদল কি, কোড কাকে বলে, রেজিস্টার কাকে বলে, উপলক্ষ কি, এই জিনিসগুলো কিন্তু প্রশ্ন আসবে। তাহলে আমরা সবগুলো দেখে নিলাম কোনটা কি। আশা করি সমস্যা নেই। যদি কোনো বিষয় তোমাদের আরও বেশি জানতে ইচ্ছে করে তোমরা কমেন্ট করে জানাবে, আমি আরও ডিটেল বলে দেবো। এরপর আমরা দেখব মনোভাষা বিজ্ঞান। সমাজ ভাষা বিজ্ঞানের পর কি দেখলাম? মনোভাষা বিজ্ঞান। ভাষা ও মানুষের মানসিক প্রক্রিয়া, মনোভাষা বিজ্ঞান। আমরা শব্দটা পড়েই বুঝতে পারছি কি মানসিক প্রক্রিয়া, মানুষ এবং ভাষার মধ্যে যে মানসিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে মনোভাষা বিজ্ঞান। ভাষা কিভাবে মস্তিষ্কে অর্জিত হয়, স্মৃতিতে থাকে এবং প্রকাশ পায়, তারই চর্চা হলো এই মনোভাষা বিজ্ঞান। আগে একটা এরকম মতামত ছিল যে ভাষা কিন্তু অর্জিত পরিবেশ থেকে, বা যে কোনো অনুকরণ, কোনো শব্দ, প্রাকৃতিক শব্দ থেকে, পরিবেশ থেকে ভাষা অনুকরণ করা হয়। কিন্তু নোয়াম চমস্কির তত্ত্ব অনুযায়ী তিনিই প্রথম বলেন যে মানুষ বা মানুষের মস্তিষ্কে জন্মগতভাবেই ভাষা শেখার সামর্থ্য থাকে। মানুষের মাথায় অলরেডি মানে ভাষা শেখার যে সামর্থ্য, সেটা মানুষের মাথার মধ্যেই থাকে, ওটা কোথা থেকে অর্জন করা হয় না বা অনুকরণ করা হয় না। কে বলেছিলেন এটা? নোয়াম চমস্কি প্রথম বলেছিলেন তার তত্ত্বে। ল্যাড, যেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাডের ফুল ফর্ম। এই মস্তিষ্কে প্রি প্রোগ্রামড অবস্থায় থাকা ভাষা শেখার যন্ত্র বা ব্যবস্থা, এটাই হচ্ছে ল্যাড, LAD। এবার পরে এই ডিভাইসটাকে চেঞ্জ করে সিস্টেম কথাটা উল্লেখ করা হয়েছে। মানে মানুষের যন্ত্রের ক্ষেত্রে মানুষের ব্যাপার, তো ওই যন্ত্রের ব্যাপারটা, ডিভাইস ব্যাপারটা না করে সেটাকে চেঞ্জ করে সিস্টেম কথাটা উল্লেখ করা হয়েছে। সর্বজনীন ব্যাকরণ, ইউনিভার্সাল গ্রামার। ল্যাডের মাধ্যমে শিশুরা যে কোনো ভাষার গঠন আয়ত্ত করতে পারে, এটা শিশুদের ওপরে প্রভাবটা বেশি হয়। হ্যাঁ, তো ল্যাডের মাধ্যমে, অর্থাৎ কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আর কি। পরে অবশ্য বললাম যে ডিভাইসটা চেঞ্জ হয়ে সিস্টেম কথাটা উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা দেখলাম মানুষের আর ভাষার মানসিক প্রক্রিয়া, অর্থাৎ মনোভাষা বিজ্ঞানও। এবার কি দেখব? স্নায়ু ভাষা বিজ্ঞান। স্নায়ু ভাষা বিজ্ঞানটা কি? আমরা দেখো, স্নায়ু বা নিউরো আমরা বুঝতে পারছি মাথার কোনো একটা ব্যাপার এখানে রয়েছে, তো ওইটাই ঠিকই। এখানে আমরা দেখছি এখানে একটা কিসের ছবি রয়েছে? মাথার, ব্রেনের একটা ছবি রয়েছে। কি? একটা হচ্ছে বাম গোলার্ধ, একটা হচ্ছে ডান গোলার্ধ, দুটো ভাগে ভাগ করা হয়েছে কিন্তু। তো আমরা দেখছি বাম গোলার্ধে ভাষার কোন কোন জিনিসগুলো থাকে। হ্যাঁ, এই বাম গোলার্ধটাকে আবার বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ হাব। খুব ভালো করে বুঝবে কিন্তু। এখানে রয়েছে বলা, লেখা, পড়া, গণনা, বিশ্লেষণ, চিন্তা, এই সমস্ত কিছু কিন্তু বাম গোলার্ধেই হয়, ঠিক আছে? মানুষের মাথার বাম গোলার্ধেই এই কাজগুলো করা হয়। আর ডান গোলার্ধে কী হয়? সামগ্রিক বিকাশ হয়, অভাষা প্রস্তুতি হয়, রোমন্থন করা হয়, মুখস্থ করা হয়, এই জিনিসগুলো ডান গোলার্ধে হয়। আর বাম গোলার্ধে কিন্তু এইগুলো হয়। আমরা এটা খুব ভালোভাবে মনে রাখবো। 1861 সালে ফরাসি বিজ্ঞানী পল ব্রোকা প্রমাণ করেন মস্তিষ্কের বাম অংশ ভাষার জন্য দায়ী। তাহলে কত খ্রিস্টাব্দে বললাম? 1861 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানীকে পল ব্রোকা, নামটা মনে রাখবে, তিনি কিন্তু প্রমাণ করেন যে বাম গোলার্ধটাই কিন্তু কি ভাষার জন্যে দায়ী, প্রধান। আধুনিক গবেষণায় পেট বা fMRI
প্রযুক্তির ব্যবহার করা হয়। এটা আমরা জানি। এখন এমআরআই ব্যাপারটা তো খুবই কমন হয়ে গেছে। যাই হোক, তো আমরা দেখলাম কি বাম গোলার্ধ কিন্তু ভাষার জন্য দায়ী। এটা কে প্রমাণ করেছেন? 1861 সালে পল ব্রোকা নামক একজন ফরাসি বিজ্ঞানী। ঠিক আছে, তাহলে স্নায়ু বিজ্ঞানী ব্যাপারটা বুঝতে পারলাম যে স্নায়ু বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান। এখন নৃভাষা বিজ্ঞান কি সেটা দেখব। ভাষার উৎপত্তি ও মানব বিবর্তনের ইতিহাস যে ভাষা বিজ্ঞানের অর্থাৎ যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে নৃভাষা বিজ্ঞান। মানুষের বিবর্তনের সাথে ভাষার উৎপত্তি ও তার রূপান্তরের সম্পর্ক কিন্তু বিশ্লেষণ করা হয়েছে। কি বললাম? মানুষ তো বিবর্তন হয়েছে। মানুষ তো আগে কেমন ছিল, আগে কোথায় থাকতো, কি খেত, হ্যাঁ, তাদের শরীরের গঠন কেমন ছিল, আমরা সবাই জানি, ইতিহাসে পড়েছি। তো আস্তে 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 মানুষ বিবর্তন হয়েছে। সেই বিবর্তনের সাথে সাথে মানুষের ভাষারও কিন্তু বিবর্তন হয়েছে। উৎপত্তি এবং রূপান্তরের সম্পর্ক যে বিশ্লেষণ, সেটাই হচ্ছে কি নৃভাষা বিজ্ঞানে বলা হয়েছে। ভাষার গঠনের সাথে সমাজ, সংস্কৃতি এবং আদিম বিশ্বাসের যোগসূত্র রয়েছে। মানুষের অবশ্যই ভাষার যে গঠন, তার সাথে সমাজ, সংস্কৃতি সব কিছু কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যদি সেই আগেকার মানুষ বা আদিম মানুষের যে ভাষা, তাদের যে কথাবার্তা, তাদের যে ধাঁধা, সে আদিম মানুষ চলে গেলে তার সাথে সাথে কিন্তু তাদের ওই ধাঁধা, কথা, এগুলো ভাষাও কিন্তু চলে যাবে। ঠিক সেরকমই যে মানুষের সাথে ভাষার গঠনের সমাজ, সংস্কৃতি এবং আদিম বিশ্বাসের যোগসূত্র একটা কিন্তু রয়েই গেছে। এর প্রধান কাজ দেখো, পৃথিবীর প্রাচীন লিপিবিহীন আদিবাসী সম্প্রদায়গুলির মুখের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ করে রাখা। কার? এই নৃভাষা বিজ্ঞানের কিন্তু কাজ, যে পৃথিবীর যে প্রাচীন, হ্যাঁ, লিপিবিহীন আদিবাসী যেগুলো, হ্যাঁ, সম্প্রদায়গুলি আছে, তাদের যে মুখের ভাষা এবং সংস্কৃতি, সেগুলোকে সংরক্ষণ করে রাখা, যাতে ভবিষ্যতে এগুলো আমরা বুঝতে পারি, বলতে পারি, আমাদের ঐতিহ্য হিসেবে তুলে ধরতে পারি। এটাই হচ্ছে কি নৃভাষা বিজ্ঞান। নেক্সট হচ্ছে লাস্ট শৈলী বিজ্ঞান। শৈলী বিজ্ঞান, শৈলী কথার অর্থ কি? শৈলী কথার অর্থ আমরা সবাই জানি, কিন্তু জানি না যে শৈলী কথার অর্থ এটাই। কি বলো তো? স্টাইল। শৈলী কথার অর্থ হচ্ছে স্টাইল, আমরা সবাই জানি, কিন্তু স্টাইলের অর্থ যে বাংলায় শৈলী, সেটা আমরা কেউ বুঝতে পারি না, না? তো শৈলী বিজ্ঞান হচ্ছে স্টাইলিস্টিক। দেখো, শৈলী বিজ্ঞান সম্পর্কে স্যামুয়েল ওয়েসলি কি বলেছেন? স্যামুয়েল ওয়েসলি বলেছেন, দ্য ড্রেস অফ থট। কি? দ্য ড্রেস অফ থটই হলো শৈলী বিজ্ঞান, অর্থাৎ চিন্তার পোশাকই হলো শৈলী। দ্য ড্রেস অফ থট মানে চিন্তার পোশাক। তার কথাটা কি? চিন্তার পোশাক মানে কি? আমাদের মনের যে ভাব, সেটা আমরা কতটা সাজিয়ে গুজিয়ে স্টাইল করে আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি, হ্যাঁ, বা সাজিয়ে গুজিয়ে বলতে পারি, সেইটাই হচ্ছে কি শৈলী বিজ্ঞান। বুঝতে পেরেছো? এটাই বলতে চেয়েছে যে আমাদের চিন্তা, আমাদের যে থট, আমাদের যে মনের ভাব, সেটা আমরা যতটা সাজিয়ে ভাষার মাধ্যমে প্রকাশ করি, সেটাই হচ্ছে শৈলী। বুঝতে পারলে শৈলী বিজ্ঞান মানে কি, মানে শৈলী মানে কি? তাহলে শৈলী বিজ্ঞান আমরা বুঝলাম সমাজে প্রচলিত ভাষার সাধারণ নিয়ম, ব্যাকরণ, শৈলী বিচারের উপকরণ। শৈলী বিচারের বেশ কয়েকটি উপকরণ রয়েছে। দেখো কি? প্রমুখন, 2 হচ্ছে বিচ্যুতি, 3 সমান্তরালতা, 4 হচ্ছে কোড বদল, 5 বহুস্বরতা। কোড বদলটা আমরা আগেই জেনেছি, ঠিক আছে? এখানে 5টা উপকরণ রয়েছে শৈলী বিজ্ঞানে। কি বললাম? প্রমুখন, 2 কি বিচ্যুতি, 3 সমান্তরালতা, 4 হচ্ছে কোড বদল এবং 5 বহুস্বরতা। ঠিক আছে, শৈলী বিজ্ঞানের 5টা উপকরণ আমরা পেয়ে গেলাম। এখন দেখব অভিধান বিজ্ঞান। আচ্ছা, অভিধান মানে কি? অভিধান কথার অর্থ আমরা সবাই জানি, কি বলতো? আমরা ইউজও করেছি, ডিকশনারি, তাই না? ইউজ করি না ডিকশনারি? হ্যাঁ, ডিকশনারির বাংলা অর্থ কিন্তু অভিধান। অভিধান বিজ্ঞান, তাহলে আমরা বুঝতেই পারছি যে অভিধান মানে ডিকশনারি সংক্রান্ত। অভিধান রচনার বিজ্ঞানসম্মত কলা কৌশল এই অভিধান বিজ্ঞানে চর্চা করা হয়। ত্রয়োদশ শতাব্দীতে জন গার্ল্যান্ড প্রথম ডিকশনারিজ শব্দটি ব্যবহার করেন। প্রথম ইংরেজি ডিকশনারি প্রকাশিত হয় কবে?
সালে। ঠিক আছে, আমরা যে ডিকশনারি ব্যাপারটাও কিন্তু এখানে জানতে পারবো যে ডিকশনারিজ শব্দটি ব্যবহার করেন জন গার্ল্যান্ড প্রথম। ঠিক আছে, আর প্রথম ইংরেজি ডিকশনারি শব্দটা প্রকাশিত হয় কবে? 1604 সালে। ঠিক আছে, মনে থাকে যেন কথাগুলো ভালো করে মনে রাখবে। এই অভিধানের 3টি স্তর রয়েছে। কি কি? শব্দের গঠনগত স্তর, অন্বয়গত স্তর এবং শব্দার্থগত স্তর। ঠিক আছে, কি কি? শব্দের গঠনগত, অন্বয়গত এবং শব্দার্থগত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই শব্দার্থগত স্তরটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। বোঝা গেল? বানান বা গঠনগত, যেটা গঠনগত স্তর হচ্ছে স্পেলিং, অন্বয় হচ্ছে সিনট্যাক্স এবং শব্দার্থ হচ্ছে কি বললাম, সবচেয়ে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দার্থগত স্তরটা। এর প্রকারভেদ আছে, দেখো আমরা প্রকারভেদ হচ্ছে একভাষিক অভিধান বা ডিকশনারি, দ্বিভাষিক এবং ঐতিহাসিক। কি কি বললাম? একভাষিক, দ্বিভাষিক এবং ঐতিহাসিক, এই 3টি ভাগে ভাগ করা যায়। তাহলে একভাষিক ডিকশনারি বা অভিধান কোনগুলো? যেগুলো একটাই ভাষা রয়েছে, যেমন বাংলা থেকে বাংলা, ইংরেজি থেকে ইংরেজি, এই অভিধানগুলোকে বলা হচ্ছে কি একভাষিক ডিকশনারি। আর দ্বিভাষিক কোনগুলো? দ্বি মানে দুই, তাহলে দুইভাষিক মানে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এইগুলো হচ্ছে দ্বিভাষিক ডিকশনারি। আর ঐতিহাসিক কোনগুলো? ধরো কোনো একটা শব্দ, কোনো একটা শব্দ আগে কবে প্রথম এটা উচ্চারণ মানে আবিষ্কৃত হয়, এর আগে অর্থ কী ছিল, হ্যাঁ, পরবর্তীকালে বিবর্তন হয়ে তার অর্থটা কি দাঁড়ালো, এখন এর অবস্থা কেমন, কিভাবে ব্যবহার করে, এইসব সমস্ত আলোচনা করা হয় এই ঐতিহাসিক অভিধানে। ঠিক আছে, তাহলে আমরা 3টে অভিধানের কথা পড়লাম, একভাষিক, দ্বিভাষিক এবং ঐতিহাসিক। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা কি অভিধান বিজ্ঞানও পড়ে নিলাম। দেখো, সামগ্রিক সম্পর্ক আমরা সমস্ত যে পড়লাম, যেমন প্রধান ভাষা বিজ্ঞান পড়লাম, তার ভাগগুলো পড়লাম, হ্যাঁ, এবার ফলিত ভাষা বিজ্ঞানেরও ভাগগুলো পড়লাম, এই যে সমস্ত সমাজ বিজ্ঞান, নৃবিজ্ঞান থেকে শুরু করে ভাষা পরিকল্পনা মানে সমস্ত রকমের পড়লাম, মনোভাষা বিজ্ঞান, এই যে সমস্ত কিছু, মনোভাষা বিজ্ঞান, দর্শন, যুক্তি, এগুলো কিন্তু একটি অখণ্ড ব্যবস্থায়, কেউ কারোর থেকে কিন্তু বিচ্ছিন্ন নয়, আলাদা নয়, সবার সাথে সবার কিন্তু যোগ রয়েছে, একে অপরের সাথে পরস্পরের সাথে কিন্তু যুক্ত। এটা আমাদেরকে মনে রাখতে হবে, কেউ কিন্তু বিচ্ছিন্ন বা আলাদা না। যেগুলো পড়লাম সেটা এক নজরে একটুখানি দেখে নিই। বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, মূল বিষয় কি? সমকালীন ভাষার গঠন, কিওয়ার্ড, ধ্বনি, রূপ, বাক্য, অর্থ। বলেছিলাম ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। সমাজ ভাষা বিজ্ঞানে দেখলাম সমাজ ও ভাষার সম্পর্ক, কোডবাদল, দ্বিভাষিকতা, রেজিস্টার, এগুলো। তারপর মনোভাষা বিজ্ঞানে ভাষা শেখার মানসিক যে প্রক্রিয়া, ল্যাড, চমস্কি কথা বললাম। তারপর আমরা আর কি দেখলাম? স্নায়ু ভাষা বিজ্ঞান, বাম গোলার্ধ, ডান গোলার্ধ, মস্তিষ্ক ভাষার স্নায়ুবিক যে সম্পর্ক সেটা দেখলাম স্নায়ু ভাষা বিজ্ঞান। তারপর নৃভাষা বিজ্ঞানে মানবের বিবর্তন এবং আদিম ভাষাকে সংরক্ষণ, সংস্কৃতি, আদিবাসীদের ভাষা সংরক্ষণ করে রাখাই হচ্ছে নৃভাষা বিজ্ঞান। তারপর শৈলী বিজ্ঞান, যেটা বললাম স্টাইলিস্টিক, এখানে রয়েছে, এখানেও দেখলাম কি ভাষার শৈল্পিক প্রয়োগ, ল্যাঙ্গুয়েজ, প্যারোল, বিচ্যুতি, প্রকরণ, এগুলো দেখলাম। তারপর অভিধান বিজ্ঞান, শব্দ সংকল্পন এবং বিশ্লেষণ, যেটা ডিকশনারি অর্থগত স্তর রয়েছে, ডিকশনারি একভাষিক, দ্বিভাষিক এবং ঐতিহাসিক। এগুলো হলো আমাদের আজকের ভাষা শাখা এবং প্রশাখা, ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা সমস্ত কিন্তু আমরা আজকে পড়লাম। তোমাদের এটাকে খুব কঠিন বলে মনে হয়, কিন্তু আজকে আমার আলোচনা তোমাদের কতটা কঠিন লাগলো বা কতটা সহজ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, লাইক তো একটা করেই দেবে। তো পরে আবার একটা টপিক নিয়ে এসে হাজির হব, এখনকার মতো এখানেই। থ্যাংক ইউ।